আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বাহিরে অবিরাম ঝোড়ো বাতাসের সাথে সাথে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বাহিরে বিদ্যুৎ চমকে উঠল। তার আলোচ্ছটা জানালা দিয়ে এসে পুরো রুম কিছু সেকেন্ডের জন্য আলোকিত হলো। তার আলোতে দেখলাম খাটে শুয়ে থাকা অপরিচিত মেয়েটি ঠান্ডায় থরথর করে কাঁপছে। এটা দেখে আমি ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে গেলাম। কয়েক ঘন্টা আগে মেয়েটির সাথে আমার পরিচয়। এই হোটেল রুমে আমি আর মেয়েটি ছাড়া আর কেউ নেই। আমি মেয়েটির সামনে গিয়ে পায়ের নিচে থাকা চাদরটা টেনে গা ঢেকে দিলাম। ছোট ছোট চুলগুলো নাকে মুখে এসে পড়ছে, তার জন্য মেয়েটির ঘুমোতে সমস্যা হচ্ছে। আমি হাত দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছি। হঠাৎ কাছে কোথাও খুব জোরে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকে ওঠে। তারই শব্দে ঘুমন্ত মেয়েটি আমাকে জাপটে ধরে। আমিও টাল সামালতে না পেরে মেয়েটির বুকের উপর গিয়ে পড়েছি। মেয়েটি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। সে এখনো থরথর করে কাঁপছে ঠান্ডায় ও ভয়ে। আচমকা মেয়েটির বুকে এসে পড়তেই আমিও মেয়েটিকে জড়িয়ে ধরে ফেলি। কিছু মুহূর্তের জন্য জ্ঞান শূন্য হয়ে যায়। এদিকে মেয়েটি মুখ গুজে দিয়েছে আমার বুকে। অন্যরকম একটা অনুভূতি জেগে উঠেছে মন প্রাণ জুড়ে। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলাম, তাও আবার এভাবে হোটেল রুমে। ভাবতেই কেমন কেমন জানি লাগছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। তাই আমি বাধ্য হলাম মেয়েটিকে ডাকতে। মেয়েটিকে বলার সাথে সাথে সে যেন অন্য জগৎ থেকে বাস্তবে ফেরে। তৎক্ষণাৎ সে আমাকে ধাক্কা মারে, যেটা আমি আশাই করিনি। তারপর সে যা যা বলল আমাকে, তা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা আবহাওয়ার মাঝেও আমি বিন্দু বিন্দু ঘামছি। ভাবতে পারিনি ইভেনে এসে আমার সাথে এমন কিছু হবে। এরপর যা হলো, আমার নাম মোহাম্মদ তানবীর হাসান তন্ময়। সবাই তন্ময় বলেই ডাকে। শুধু আমার বাবা তানবীর বলে ডাকে। আসলে বাবা অন্য নামে ছেলে মেয়েদেরকে ডাকা পছন্দ করেন না। ছেলে মেয়েদের হুজুর ডেকে যে নাম রাখা হয় সে নামে ডাকা উত্তম। আর এমনিতেও হাদিসে আছে, মা বাবা যেন নিজের সন্তানের আসল নাম ধরে ডাকে। যাই হোক, ফ্যামিলিতে বাবা মা দাদু আর আমি। আমার বাবা একজন বিজনেসম্যান, নাম মোহাম্মদ তারিফুল হাসান। 5 ওয়াক্ত নামাজ পড়েন আর মাঝে মাঝে ওয়াজ মাহফিলে ঘুরে ঘুরে বেড়ান। তার থেকেই আমরা ইসলামের পথে চলার শিক্ষা পাই। আমার বাবা ছোট থেকে আমাকে তার আদেশে মানুষ করেছেন। বই পড়ার অভ্যাস আমার একদম ছিল না। বাবা আমার সাথে প্রতিযোগিতা করতো বই পড়া নিয়ে। প্রতিযোগিতা তো একটা বাহানা শুধু। ওনার উদ্দেশ্য ছিল আমাকে হাদিসের বই পড়ানো। মোটা মোটা হাদিসের বই ধরিয়ে দিতেন আর বলতেন, এটা মনোযোগ দিয়ে পড়ো, পরে আমি তোমাকে এর মধ্য থেকে কিছু জিজ্ঞাসা করব, তারপর দেখব তুমি আমার থেকে বই পড়া কতটা এগিয়ে গেছো। আমিও বাবার উদ্দেশ্য বুঝতে না পেরে বাবার কথা মতো বই পড়তাম। তখন থেকে অভ্যাস হয়ে গেছে বই পড়া, তাও আবার সব হাদিসের বই। যাই হোক, আমি দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ধপধপে ফর্সা, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি হবে, মুখের গঠন গোল, চোখ দুটো খুবই প্রখর দীপ্তিময়, তীখালো নাক, ঠোঁটজোড়া চিকন ও গোলাপি, সব মিলিয়ে আকর্ষণীয় ফেস। বয়স 26-27-এর মাঝামাঝি। মোট কথা সব মিলিয়ে সুদর্শন এক যুবক। কিন্তু আমি খুব গম্ভীর প্রকৃতির, কথা কম বলি। পড়াশোনা কমপ্লিট করে বাবার বিজনেস দেখাশোনা করছি। বাবা সবকিছুর দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই থেকে বিজনেসের A to Z আমি দেখাশোনা করি। চট্টগ্রামে 2টো ফ্যাক্টরি আছে, সেগুলোও আমাকে দেখাশোনা করতে হয়। তাই প্রত্যেক মাসে 2-1 বার করে চট্টগ্রাম যেতে হয়। ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়িনি, সেটা কন্টিনিউ করে যাই। এভাবে বেশ ভালো দিন কাটছিল আমার। নির্ভেজাল মুক্ত জীবনযাপন করছি। নারীর সঙ্গতা এখনো লাভ করিনি। আসলে সে পথ কখনো মানাইনি। এগুলো থেকে দূরে থেকে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। কথা কম বলি বলে সবাই অহংকারী মনে করত। তাই কলেজ ইউনিভার্সিটিতে তেমন কোনো বন্ধুও ছিল না, শুধু একজন ছাড়া, যে আমাকে খুব ভালোভাবে বুঝতো, আমার বন্ধু মুনাফ। যাই হোক, একদিন চট্টগ্রাম থেকে ফোন আসলো। সেখানে আমাকে জরুরি তলব করেছে। 4-5 কোম্পানি মিলে বড় ইভেন্টের আয়োজন করেছে। সেখানে আমাকেও ইনভাইট করেছে। আর এমনিতেও আমার কয়েকটা মিটিং ছিল। সব মিলে 2 সপ্তাহ আমাকে চট্টগ্রাম থাকতে হবে। যেহেতু আমি মাসে 2-1 বার যাতায়াত করি, তাই আমি নির্ধারিত একটা হোটেল বুক করি। যখনই যাই সেই একই হোটেলের রুম বুক করি। তাই হোটেলের সবাই আমাকে খুব ভালো করে চেনে এবং খুব রেসপেক্ট করে, সম্মান জানিয়ে কথা বলে। তাই আমি সেই হোটেলে ফোন করে রুম বুক করে ফেলি। চট্টগ্রাম যাওয়ার জন্য গোছগাছ করতে লাগলাম। কিছু জিনিসের প্রয়োজন, ভাবলাম যাওয়ার সময় শপিং মল থেকে নিয়ে নেব। রাতের ট্রিপে যাব, তাও নিজের গাড়ি, কারণ দিনে খুব জ্যাম থাকে। রাতে নিরিবিলি গাড়ি চালানোর মজাই আলাদা। আজ বিকেলে রওনা দেব চট্টগ্রামের উদ্দেশ্যে, তাই 3টার দিকে বেরিয়ে পড়লাম। শপিং করতে নিউ মার্কেটে গেলাম। তার আগে অফিসের কিছু কাজ ছিল, সেটা সেরে নিউ মার্কেটে যেতে যেতে বিকেল 5টা বেজে গেল। প্রায় ঘন্টাখানেক লাগিয়ে কেনাকাটা করলাম। প্রয়োজনীয় জিনিস সব কিনে গাড়ির কাছে আসতেই হঠাৎ মনে পড়ে গেল খাওয়ার জন্য কিছু কেনা হয়নি। আসলে এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে, তাও আবার রাতে, হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে নেওয়াই ভালো হবে। এই ভেবে শপিং করার জিনিসগুলো গাড়ির ডিকিতে রেখে আবার নিউ মার্কেটের দিকে গেলাম। গাড়ির ডিকি এমনি বন্ধ করে দিয়েছিলাম, মানে লক করিনি। ভাবলাম আগে জিনিসগুলো নিয়ে আসি, তারপর লক করা যাবে। এই ভেবে নিশ্চিন্তে চলে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার গাড়ির পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িটার নাম্বার প্লেট আর আমার গাড়ির নাম্বার প্লেটে অনেকটা মিল, শুধু লাস্টের নাম্বারটা ব্যবধান। এমনকি 2টো গাড়িই সেম। এদিকে ততক্ষণে সন্ধ্যা নেমেছে। আমি সেটা গুরুত্ব না দিয়ে চলে গেলাম। আমি চলে যাওয়ার পরেই ঘটলো একটা অঘটন। একটি মেয়ে শপিং মলের দিকে যাচ্ছিল। হঠাৎ কয়েকটা বখাটি ছেলে মেয়েটিকে ঘিরে ধরলো।
একটা ছেলে হঠাৎ মেয়েটির মুখে একটা রুমাল চেপে ধরলো। রুমালটা চেপে ধরার কিছুক্ষণ পরেই মেয়েটি ঢলে মাটিতে পড়ে যায়। আসলে রুমালে অজ্ঞান হওয়ার মেডিসিন ছিল। মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ছেলেগুলো মেয়েটির হাত পা মুখ বেঁধে কাঁধে করে নিয়ে গিয়ে গাড়ির ডিকিতে রেখে ডিকি বন্ধ করে দিল। মেয়েটি সেখানেই পড়ে রইল। ছেলেগুলোর উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়তো রেপ করবে, নয়তোবা মেয়েটিকে বন্দি বানিয়ে তার মা বাবার কাছে মুক্তিপণ দাবি করবে। যাই হোক, আমি হালকা পাতলা নাস্তা নিয়ে সাথে পানির বোতল নিয়ে গাড়িতে এসে বসলাম। এগুলো ডিকিতে রাখার প্রয়োজন ছিল না, তাই এগুলো পাশের সিটে রেখে গাড়ির ডিকি লক করে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। সত্যি রাতের ঢাকা শহর অন্য কথা বলে, অন্যরকম একটা পরিবেশ পাওয়া যায়। চারিদিকে দেখতে দেখতে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। হঠাৎ খুব জোরে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায়। এটা কি হলো? মাঝ রাস্তায় এসে এমনটা হওয়ার কোনো মানে হয়? এমন জায়গায় চাক্কা পাঞ্চার হয়েছে যে আশেপাশে দোকানপাট তো দূরের কথা, কোনো ঘরবাড়িও চোখে পড়ছে না। এখন দেখছি আমাকেই চাক্কা চেঞ্জ করতে হবে। তাই আমি একরাশ বিরক্ত নিয়ে গাড়ি থেকে বের হলাম। আশেপাশে কোনো লাইটের ব্যবস্থা নেই, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ধীরে ধীরে গাড়ির পেছনে ডিকির কাছে গিয়ে দাঁড়ালাম। ডিকি খুলে ঝুঁকে হাত বাড়িয়ে দিলাম চাকা বের করার জন্য। হঠাৎ আমার হাতে চাকার বদলে নরম কিছু হাতে এলো। এটা কি? ভালো করে ধরে অনুভব করতে চাইলাম। এবার বুঝতে বাকি রইল না আমি কারোর হাত ধরেছি। তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে এলাম। মনে মনে ঘাবড়ে গেলাম। আমার গাড়িতে লাশ এলো কোথা থেকে? আর কখনই বা এলো? কিভাবে এলো? সেটাই মাথায় আসছে না। তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে গাড়ির দিকের দিকে তাকিয়ে দেখলাম। দেখে তো আমার চোখ ছানা ভরা হয়ে গেল। ভেবেছিলাম কি আর দেখছি কি, আসলে আমার গাড়ির ডিকিতে হাত পা মুখ বাঁধা অবস্থায় একটা মেয়ে পড়ে আছে। জীবিত না মৃত সেটাই বোঝা যাচ্ছে না। এসব দেখে মনের ভেতর প্রবল ভয়ের উত্তেজনা কাজ করছে। এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি। যাই হোক, আগে দেখি মেয়েটা জীবিত না মৃত। এটা ভেবে নাকের কাছে হাত রেখে দেখি না, নিঃশ্বাস পড়ছে। তার মানে এখনো মরেনি, জীবিত আছে, শুধুমাত্র অজ্ঞান হয়েছে। এদিকে মেয়েটি ডিকির মধ্যে থাকার কারণে গরমে ঘেমে চুপসে গেছে। আর কিছুক্ষণ এখানে থাকলে শ্বাস প্রশ্বাস নিতে না পেয়ে মরে যাবে। এখন কি করি? আশেপাশে কেউ নেই যে সাহায্য চাইবো। তার থেকে বড় কথা, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করিনি, তাই আমার বিবেকে বাজছে। কোনো উপায়ান্তর না পেয়ে আমি বাধ্য হলাম মেয়েটিকে স্পর্শ করতে। আমি মেয়েটিকে পাজা কোলে করে নিয়ে গিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে শুইয়ে দিলাম, কারণ মেয়েটি এখনো অজ্ঞান হয়ে আছে। হাতে পায়ের বাঁধন খুলে দিলাম, মুখের বাঁধনও খুলে দিলাম। গাড়ির ভিতরে লাইট অন ছিল, তার আলোতে স্পষ্টভাবে দেখতে পেলাম হাত পা খুব টাইট করে বাঁধার কারণে লাল লাল দাগ পড়ে গেছে, সাথে রক্ত জমাট বেঁধে আছে। মুখেও সেম অবস্থা। মানুষ কিভাবে এতটা নির্দয় হতে পারে না জানি। মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, দেখে মায়া হলো। তবে আমি এখনো ভালো করে মেয়েটির চেহারা দেখিনি। আর এমনিতেও মেয়েটির রূপের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সে যেমনই হোক তাতে আমার কি। তবে তার সৌন্দর্যের বর্ণনা করা যাবে না। এক ঝলক দেখেই বুঝতে পেরেছি সব দিক দিয়ে পারফেক্ট, শুধু গায়ের রং শ্যামলা। যাই হোক, সে দেখতে কেমন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এখন এক জায়গায়, সেটা হলো এই মেয়েটি আমার গাড়ির ডিকিতে কি করছে, আর এলোই বা কি করে। আমার জানা মতে আমি অজান্তেও এই ভুল কাজটা কোনোদিনও করব না। এমনকি আমার জানা মতে মেয়েটাও আমার গাড়িতে নিজে থেকে আসেনি। নিজের হাত পা বেঁধে মুখ বেঁধে কেউ কিভাবে কারোর গাড়ির ডিকিতে যেতে পারে? সত্যি বলতে কিছুই মাথায় আসছে না আমার, কিছুই মাথায় আসছে না। টেনশনে পড়ে গেলাম আমি। এত রাতে এই নির্জন নিস্তব্ধ জনমানবহীন জায়গায় মেয়েটিকে নিয়ে আমি কি করব, কি করা উচিত? কারণ এমন পরিস্থিতিতে কখনো পড়িনি আমি, তাই এসব সম্বন্ধে আইডিয়া কম। অনেক ভাবার পর হঠাৎ মাথায় এলো আগে মেয়েটির জ্ঞান ফেরানো যাক, তারপর দেখা যাবে। আমি বটল থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জ্ঞান ফিরল। যাক বাবা, আল্লাহর রহমত করেছে, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কিন্তু আমি এটা ভুলে গেছি আমি তখনও মেয়েটির উপর ঝুঁকে আছি, ওর মুখে পানি ছেটানোর জন্য ঝুঁকেছিলাম। এদিকে মেয়েটির চোখ খুলেই আমাকে এত কাছে দেখার সাথে সাথে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে গেল। যা বাবা, এটা কি হলো? আমি কি দেখতে বাঘবাল্লুক নাকি যে দেখেই ভয় পেয়ে গেল? কি জানি রে বাবা, এখন কি হবে? আবার কয়েকবার পানি ছিটা মারলাম, কিন্তু না, এখন আর কাজ হচ্ছে না। এবার মনে হয় ভালো করেই অজ্ঞান হয়েছে। কিন্তু এত রাতে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? অনেক চিন্তা ভাবনা করে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এছাড়া তো আর কোনো উপায় নেই। মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে, পড়ে থাক, আমি আর গুরুত্ব দিলাম না। গাড়ির চাকা চেঞ্জ করে আবার গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। মেয়েটি আমার পেছনের সিটে শুয়ে আছে। একটু পরপর মেয়েটিকে দেখছি জ্ঞান ফিরেছে কিনা, কারণ তার সাথে কথা বলা খুবই আবশ্যক। আমার গাড়িতে কি করে এলো সেটাই অনেক বড় রহস্য। দেখতে দেখতে রাত 4টার সময় হোটেলে পৌঁছালাম। এখনো ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা বাকি আছে। গাড়িতে বসে চিন্তা করতে লাগলাম মেয়েটিকে নিয়ে হোটেলে কিভাবে যাব, কারণ এখানে সবাই আমাকে চেনে জানে। হঠাৎ একটি মেয়েকে পাজা কোলে করে নিয়ে হোটেলে প্রবেশ করলে কি ভাববে সবাই, কারণ এরা সবাই জানে আমি এখনো বিয়ে করিনি। এমনকি এর আগে কখনো কোনো মেয়েকে নিয়ে আসেনি, যখন এসেছি একা এসেছি। কিন্তু তখনও এটা জানতাম না এই মেয়ে আমার জন্য কত বড় বিপদ ডেকে নিয়ে আসছে সামনে। যাই হোক, ভাবনা চিন্তা এক সাইডে রেখে গাড়ি থেকে নেমে রিসেপশনের দিকে গেলাম। যা হবার আছে পরে দেখা যাবে। আমাকে আসতে দেখে রিসেপশনে থাকা ছেলেটি একগাল হেসে বলে, আরে স্যার যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমিও একটা মলিন হাসি দিয়ে বললাম, ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি কেমন আছো? আমাদেরকে কথা বলতে দেখে একজন স্টাফ এগিয়ে আসে। আমি রিসেপশন থেকে নিজের রুমের চাবি নিয়ে ছেলেটার হাতে দিয়ে বললাম, তুমি আসো আমার সাথে।
এই বলে ছেলেটাকে নিয়ে আমার গাড়ির কাছে গেলাম। গাড়ির ডিকি খুলে দিলাম জিনিসপত্র বাহির করতে। ছেলেটি সুটকেস বের করার সাথে সাথে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো, সাথে দমকা হাওয়া। হঠাৎ এমন বৃষ্টি আসাতে আমি কিছুটা অবাক হয়েছি। একটু আগেই তো দেখলাম আকাশে রূপালী চাঁদ, হঠাৎ এমনভাবে আকাশ কখন মেঘলা করলো, কি আজব আজব ঘটনা ঘটছে কে জানে। আজকে যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ছেলেটি সুটকেস নিয়ে তাড়াতাড়ি করে আমার আগে চলে গেল। আমি মেয়েটিকে পাজা কোলে করে নিয়ে রুমের দিকে যেতে লাগলাম। ভাগ্যিস 2-4 জন স্টাফ ছাড়া আর কেউ ছিল না। রিসেপশনের ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে, তার বোধগম্য হচ্ছে না কোনো কিছুই। সে জিজ্ঞাসু চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার তোয়াক্কা না করে তাড়াতাড়ি পা চালিয়ে নিজের রুমে চলে গেলাম। একটা অস্বস্তি বোধ ঘিরে ধরেছে আমাকে, তার সাথে হাজারো প্রশ্ন, হাজারো ভাবনা, সব মিলিয়ে যেন আমার মাথা ভো ভো করে ঘুরছে। এদিকে আস্তে আস্তে হালকা ভিজে গেছি মেয়েটাকে নিয়ে, মেয়েটিও হালকা ভিজে গেছে। আমি টাওয়াল নিয়ে এগিয়ে গেলাম, আস্তে আস্তে হাত মুখ মুছে দিলাম। এবার আমি ওকে একটু কাছ থেকে দেখলাম। মসৃণ চেহারাটা মলিন হয়ে গেছে, শ্যামলা হলেও দেখতে খারাপ না, মোটামুটি ঠিক আছে। আমি টাওয়াল নিয়ে সরে এলাম। একটা অপরিচিত মেয়ের এতটা কাছে যাওয়া ঠিক না। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বাজ পড়ছে। আমি সোফায় হেলান দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে, এখন ঘুমোলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম আজকে কি কি হয়েছে আমার সাথে। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকে ওঠে, সাথে সাথে আমার চোখ খুলে যায়। তার আলোতে কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর আলোকিত হলো। তাতেই দেখতে পেলাম মেয়েটি ঠান্ডায় থরথর করে কাঁপছে, পায়ের নিচে চাদর পরে আছে। পূর্ব পাশের জানালা খোলা, সেখান থেকে হুড় হুড় করে বাতাস ঢুকছে রুমে। আমি উঠে জানালা বন্ধ করে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম। পায়ের নিচে থাকা চাদরটা টেনে বুক পর্যন্ত এনেছি। এমন সময় হঠাৎ দুনিয়া কাঁপিয়ে বাজ পড়লো কাছে কিনারে কোথাও। তার শব্দে আচমকা মেয়েটি আমাকে জাপটে ধরে। আমি বেচারা টাল সামালতে না পেরে মেয়েটির উপর গিয়ে পড়ি। মেয়েটি আমাকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটির উপর এসে পড়াতেই মেয়েটিকে জড়িয়ে ধরেছি। মেয়েটি থরথর করে কাঁপছে, ঠান্ডায় ও ভয়ে। আমার পিঠ খামচে ধরে আমার বুকে মুখ গুজে দিল। আমার কাছে কেমন কেমন জানি লাগছে, কিন্তু এটা ঠিক না, তাই আমি মেয়েটিকে ডাকতে বাধ্য হলাম। মেয়েটি আমাকে জড়িয়ে ধরাতে আমি বুঝতে পেরেছি মেয়েটির জ্ঞান ফিরেছে। তাই আমি বললাম, এই যে শুনছেন, আপনি ঠিক আছেন তো? হঠাৎ মেয়েটি চোখ খুলে আবার সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আসলে ঘরে লাইট জ্বলছে, তার আলো চোখে এসে পড়ছে, তার জন্য চোখ বন্ধ করে নিয়েছে। কয়েক সেকেন্ড পর চোখ খুলে আমাকে আবিষ্কার করে তার উপর, তাও আবার আমি তাকে জড়িয়ে ধরেছি। মেয়েটি তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে উঠতে যাব, তার আগেই মেয়েটি আমাকে ধাক্কা দিয়ে উঠে বসে। গায়ে দেওয়া চাদর টেনে শরীরে পেঁচিয়ে গুটিসুটি মেরে এক কোণে বসে আছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মেয়েটির চোখ মুখ দেখেই বুঝতে পারলাম ভয় পেয়ে আছে। এখন কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, নিশ্চয়ই খিদে পেয়েছে মেয়েটির। আমি ব্যাগ থেকে কিছু খাবার এনে মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন, আগে এগুলো খেয়ে নিন। মেয়েটি আমার হাতে জোরে থাপ্পড় মেরে খাবারগুলো ফেলে দেয়। আমি তো অবাক দর্শকের মতো তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটি বলে, আপনি আমাকে কেন কিডন্যাপ করেছেন? কি চান আপনি? দেখুন, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। দেখুন, আমার জন্য আমার মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে, আমাকে যেতে দিন। মেয়েটির কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। আমি দু হাতে মুখ চেপে ধরে সেখানেই ধপ করে বসে পড়লাম বিছানায়। এই আমি কি শুনছি? আমি মেয়েটাকে কিডন্যাপ করেছি, অথচ আমি নিজেই জানি না কখন, কিভাবে, কেমন করে। না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, আমাকে কথা বলতে হবে মেয়েটির সাথে। এবার আমি মেয়েটির দিকে ফিরে তাকালাম। আমি বললাম, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন আপনাকে শুধু শুধু কিডন্যাপ করতে যাব? আর আমাকে কি দেখে আপনার কিডন্যাপার মনে হয়? মেয়েটি কান্না করতে করতে বলে, দেখুন, আপনার কাছে হাত জোর করে বলছি, আমার সর্বনাশ করবেন না, আমাকে যেতে দিন। কথা দিচ্ছি আমি আপনার কথা কাউকে বলবো না, তারপরও প্লিজ আমাকে যেতে দিন। আমি বললাম, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমার কথার মাঝে মেয়েটি চেঁচিয়ে বলে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমাকে যেতে দিন। আমি বললাম তো আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে কিডন্যাপ করিনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার গাড়ির ডিকিতে আপনি কি করে এলেন? হঠাৎ আমার মুখে এমন কথা শুনে মেয়েটি বোকার মতো আমার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবছে, এই লোকটা কি আমাকে বোকা বানাচ্ছে? একে তো আমাকে তুলে নিয়ে এসেছে, তারপর বলছে কিনা আমি তার গাড়ির ডিকিতে কি করে এলাম। এ কি আমার সাথে মজা করছে? মেয়েটি বলে, দেখুন, আমার সাথে একদম মজা করবেন না। একে তো আপনি আমাকে তুলে এনেছেন, তার উপর রসিকতা করছেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, দয়া করে আমার সম্মানহানি করবেন না, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি তো বললাম মহাজালাই, এই মেয়ে কি বলছে এগুলো? আচ্ছা, আমাকে দেখে কি কিডন্যাপার মনে হয়? আমি বললাম, দেখুন, আমি এক কথার মানুষ, ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো মানুষ আমি না। আমি আপনাকে চিনিও না, আর আমি আপনাকে কিডন্যাপও করিনি। এখন আমার প্রশ্ন হলো, আপনি আমার গাড়িতে এলেন কি করে? তার কি কোনো উত্তর আছে আপনার কাছে? মেয়েটি রেগে গিয়ে বলে, বাহ, একে তো আপনি আমাকে তুলে এনেছেন, তার উপর আমাকেই প্রশ্ন করছেন আমি কি করে আপনার গাড়িতে এলাম। সাধু সাজার চেষ্টা হচ্ছে, একটু আগে আমার সাথে কি করছিলেন? এবার বুঝতে পারলাম গন্ডগোল কোথায়। আমি বললাম, আমি আপনার সাথে কিছুই করছিলাম না, আপনি আমাকে উল্টো জড়িয়ে ধরেছেন। মেয়েটি বলে, ছি, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব? দেখুন, আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না, দয়া করে আমাকে যেতে দিন। আমি বললাম, যেতে চান তাহলে যান না, ওই যে দরজা ওইদিকে, আপনি গেলে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচবো। অযথা বাড়তি বোঝা বয়ে বেড়ানোর অভ্যাস আমার নেই। আর হ্যাঁ, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আমার গাড়িতে কি করে এলেন তাও জানি না,
এমনকি আপনাকে আমি চিনিও না, তাই আমার জানারও কোনো ইচ্ছে নেই। মেয়েটি বলে, আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কেন, আমাকে যেতে দিন। এবার আমি চেঁচিয়ে বললাম, আরে কি আশ্চর্য, আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? দরজা তো দেখিয়ে দিলাম, যান না চলে। মেয়েটি বলে, আমি এখন কোথায় আছি? আমি বললাম, চট্টগ্রাম। এটা শুনে মেয়েটি আরও গুটিয়ে গেল, কারণ তার বাড়ি ঢাকা। সে চট্টগ্রামে কি করে এলো? নিশ্চয়ই এই লোকটা আমাকে নিয়ে এসেছে। এই লোকটার মতলব ভালো ঠেকছে না। আমি যেতে নিলেই আমাকে ধরে ফেলবে। এখান থেকে যেতে হবে লুকিয়ে লুকিয়ে, যাতে লোকটা টের না পায়। কিন্তু লোকটাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? লোকটা আমাকে তুলে এনেছে, এটার শাস্তি তো আমি দেবই। কথাগুলো মনে মনে ভাবছে মেয়েটি। হঠাৎ মেয়েটি বিছানা থেকে নেমে 2 কদম এগিয়ে যেতেই মাথা ঘুরে পড়ে যায়। ভাগ্যিস আমার সামনে ছিল, তাই আমি ধরে ফেলি, তা না হলে পড়ে গিয়ে চোট পেত। কিন্তু মেয়েটি আবার অজ্ঞান হয়ে গেছে। মেয়েটিকে ধরার কারণে বুঝতে পারলাম গায়ে প্রচুর জ্বর এসেছে, যত সম্ভব হাত পা বাঁধনের ব্যথার কারণে। আমি মেয়েটিকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলাম। কোথায় ভাবলাম কিছু টাকা দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় করে দেব, এখন দেখছি তার উল্টো হলো। শুধু শুধু বাড়তি ঝামেলা। এতক্ষণে ভোরের আলো ফুটে গেছে। আমি ম্যানেজারকে ফোন করে ডাক্তার পাঠাতে বললাম। প্রায় আধা ঘন্টা পর ডক্টর এলো। ডাক্তার চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে গেল। আমি স্টাফকে দিয়ে মেডিসিনগুলো আনিয়ে নিলাম। এখন আপাতত ঘুমোচ্ছে, সহজে ঘুম ভাঙবে না, কারণ ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এই সুযোগে আমি ইভেনে চলে গেলাম। যেহেতু মেয়েটি আমার দায়িত্বে, তাই আমি স্টাফকে বলে গেলাম একটু খেয়াল রাখতে, আর কোনো সমস্যা হলে যেন আমাকে ফোন দেয়। এই বলে আমি চলে গেলাম। চলে তো গেলাম ইভেনে, কিন্তু ইভেন থেকে ফেরার পর যে আমার জন্য কত বড় ধামাকা রেডি করে রাখবে মেয়েটি, কে জানতো? সে তো মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে আমি তাকে কিডন্যাপ করেছি। আমি আসার আগে মেয়েটির ঘুম ভেঙে যায়, তারপর সে আমার জন্য ফাঁদ পেতে বসে আছে। বিকেলে যখন আমি ইভেন থেকে ফিরলাম, তখন দেখি রিসেপশনের সামনে রাখা সোফায় মেয়েটি বসে আছে। সাথে বসে আছে 4-5 জন পুলিশ। পুলিশ দেখে আমি ভ্রু কুঁচকে তাকালাম। আমাকে দেখে মেয়েটি গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে। আমি আসতেই ইন্সপেক্টর রাজন উঠে দাঁড়ায়। সেখানে হোটেলের ম্যানেজারও উপস্থিত ছিল। ততক্ষণে আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। ম্যানেজারকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে এখানে? পুলিশ কেন? তখন আমি জানতাম না যে পুলিশ আমার জন্য ওয়েট করছে। মেয়েটি আমার নামে কমপ্লেন করেছে, আমি নাকি তাকে কিডন্যাপ করেছি। আমার কথার প্রতি উত্তরে ইন্সপেক্টর বলে, মিস্টার তানবীর, আপনার নামে অভিযোগ আছে। এই মেয়েটি আপনার নামে কমপ্লেন করেছে, আপনি নাকি তাকে অপহরণ করেছেন। এই মেয়েটি যা বলছে তা কি সত্যি? আমি এক দৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটি যে আমার মান সম্মান সব হালুয়া বানিয়ে দিল। আমাকে চুপ দেখে ইন্সপেক্টর আবার বলে, কি হলো, বলছেন না যে? এই মেয়েটাকে কেন উঠিয়ে এনেছেন? দেখে তো মনে হয় ভদ্রঘরের ছেলে। পোশাক আশাকেও ভদ্রতা ফুটে উঠেছে। তা মশাই, ভদ্র মানুষ সে যে অভদ্র কাজ কেন করেন? আপনাদের মতো লোকদের জন্যই সমাজে এত দুর্নাম। নারী পাচারের কোনো র্যাকেট চালান নাকি? আরো নানান রকমের বাজে কমেন্ট করতে লাগলো, যেটা আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করছে। এতটা অপমান জীবনে কোনোদিনও হয়নি, আজ এই মেয়েটার জন্য হচ্ছি। তবে আমিও ছেড়ে দেবার পাত্র না। এত সহজে মাথা নত আমি করব না। এবার দেখো আমি তোমার সাথে কি করি। আমি বললাম, ইন্সপেক্টর, আপনি মনে হয় একটু বেশি বলে ফেলছেন। আচ্ছা বাদ দেন, আগে বসুন, বসে কথা বলছি। তারপর আমিও বসে পড়লাম। ইন্সপেক্টর বলে, কি বলতে চান? এখনো কি আরো কিছু বলার আছে? প্রথমে আমি তাকে আমার পরিচয় দিলাম, এমনকি কি থেকে কি হয়েছে সব খুলে বললাম। কিন্তু তারা আমার কথা ফু দিয়ে উড়িয়ে দিল। কেউ বিশ্বাসই করলো না। বুঝতে পারলাম আমি ভালো করেই ফেসেছি। আমার কাছে কোনো প্রমাণ নেই যে তা দিয়ে সত্যিটা প্রমাণ করব, কিন্তু তাই বলে মিথ্যা অপবাদে জেলে যাব? আমার বাবার মান সম্মান সব ধুলে মিশে যাবে। আমি ছেলে হয়ে তা কোনোদিনও হতে দেব না। কিছু একটা বলে সমাধান করতে হবে। আমি বললাম, আচ্ছা ইন্সপেক্টর, আমাকে দেখে কি অপহরণকারী মনে হয়? ইন্সপেক্টর বলে, কিন্তু মেয়েটা তো বলছে যে আপনি তাকে অপহরণ করেছেন। আমি বললাম, হ্যাঁ করেছি। কেন করেছি জানেন? আসলে ও আমার বাগদত্তা। আজ থেকে 2 বছর আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। বিয়ে এখনো হয়নি, কারণ সে এখনো পড়াশোনা করছে, তাই পড়াশোনা কমপ্লিট করার জন্য সময় দিয়েছি। কিন্তু সে কি করেছে জানেন? আমাকে রেখে কলেজের অন্য একটা ছেলের সাথে প্রেম করছে। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, আমি তো পারি না নিজের সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিতে। এসব জানাজানি হলে পরিবারের সবাই মনে কষ্ট পাবে, লোক জানাজানি হলে হাসবে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে বুঝতে রাজি না। তাই এখানে নিয়ে এসেছে ওকে বোঝানোর জন্য। আমাদের এঙ্গেজমেন্টের অনেকগুলো ছবি ছিল আমার পার্সোনাল মোবাইলে, কিন্তু আসার সময় সেটা সে জঙ্গলে ফেলে দিয়েছে। তা না হলে প্রমাণ সমেত দেখাতাম। অন্য একটা উপায় আছে, আমি বরং আমার মা বাবাকে ফোন দেই, আপনি কথা বলুন, ক্লিয়ার হয়ে যাবে। আমার মুখে সব শুনে ইন্সপেক্টর বিশ্বাস করে নিল। সে বলে, না না, ফোন করতে হবে না, আমরা বুঝতে পারছি আপনাদের ম্যাটার। আপনাকে একটা সলিউশন দেই, এঙ্গেজমেন্ট করে রাখা ভেজাল, তার চেয়ে ভালো বিয়ে করে নিন। আমি বললাম, এখান থেকে ফিরে সেই ব্যবস্থাই করব। হঠাৎ হোটেলের ম্যানেজার ইন্সপেক্টরের সাথে আলাদাভাবে কথা বলার জন্য নিয়ে যায়। তাদের মাঝে কি কথা হয় সেটা আমি জানি না। এদিকে মেয়েটি বোবা হয়ে যাওয়া মানুষের মতো ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি মেয়েটির দিকে তাকিয়ে মুচকে হাসলাম। আমাকে ফাঁসাতে চলেছিলে না? এবার দেখো তো আমি তোমাকে কিভাবে ফাঁসিয়ে দিলাম। আসলে আমি কথাগুলো বানিয়ে বলতে বাধ্য হয়েছি, কিন্তু আমার কথাগুলো যে এত তাড়াতাড়ি এত সহজে বিশ্বাস করে নেবে ইন্সপেক্টর, আমি জানতাম না। কথায় আছে না, আল্লাহর সহায় থাকলে দুনিয়ার কেউ কিছু করতে পারে না। আমি মনে মনে ভাবলাম সমস্যা এখানেই মিটে গেছে। হঠাৎ ম্যানেজার ও ইন্সপেক্টর এসে যা বলল তা শুনে আমি স্ট্যাচুর মতো হাঁ করে তাকিয়ে আছি। 2 চোখের পলক পড়ছে না, এখনই যেন ঠিকরিয়ে বেরিয়ে আসবে চোখ দুটো।
এরা যে আমার কথার ওপর উল্টো চাল মারবে কে জানতো। ভেবেছিলাম কি আর হচ্ছে কি। এই লোক দুটো পাগল হয়ে গেছে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।